মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। বিরোধী দল বিএনপি সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। অবশ্য দলটির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এ পর্যন্ত ৭৬ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার দলীয় প্রতীকে নির্বাচন করছে না। তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে ও দলের তৃণমূলের বিভেদ নিরসনে তারা এই কৌশল নিয়েছে। প্রায় সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান স্বজনেরাও অনেক জায়গায় প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগও মন্ত্রী, সংসদ সদস্যদের হস্তক্ষেপ ঠেকাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে। এসব নিয়ে আজকে কথা বলতে চাই। সাম্প্রতিক সমীকরণে কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং রয়েছেন জনাব আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকে বিষয় নির্ধারণ করেছি স্বস্তি অস্বস্তির উপজেলা নির্বাচন। আমরা প্রথমেই চলে যেতে চাইব রাজ্জাকি ভাই আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাই, সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করছে বিএনপি। ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে মানাতে পারলেও উপজেলাতে কেমন ব্যর্থ বিএনপি। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং সেখানে তারা চেষ্টা করছে নির্বাচনে যুক্ত থাকার। কি বলবেন এই সামগ্রিক বিষয়টা রাজ্জাকি ভাই? শোনেন, উপজেলা নির্বাচন যেটা হতে যাচ্ছে, প্রথম ধাপের নির্বাচন, বিএনপি বয়কট করছে। বিএনপি বয়কট করছে কেন সেটা বিএনপি বলতে পারবে, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা বা আমার দেখা, সেটা হলো রাজনীতি মাঠে যখন থাকতে হয়, এটা সত্য যে আপনি যখন রাজনীতি করেন তখন রাজনীতি মাঠে থাকতে হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে মানুষের যেটা প্রশ্ন বা সংশয়, অর্থাৎ যারা কম্পিটিশনে আছে যে দলগুলো, তার ভিতরে বিএনপি অন্যতম, এবং সেই বিএনপি নির্বাচনে যায় না, এটার মানে হচ্ছে নির্বাচনের আগে ফলাফল হয়ে যায় কিংবা আপনার ফলাফল সম্পর্কে তখন সেই নির্বাচনে কেউ যায় না। জাতীয় নির্বাচন যেটা হয়ে গেল, সেটা যে কেমন নির্বাচন হয়েছে সেটাও আমরা জানি। এই কথা বারবার বলার কোনো মানে হয় না। এখন আসলে উপজেলা নির্বাচন, তার আগে যদি আমি একটা কথা বলি, বিএনপি নিয়ে আলোচনা করে, আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে অনেক টকশো হয়েছে, সবসময় দেখি এই ক্ষমতাসীন দল এখনো কথায় কথায় জায়গায় বিএনপি 17 বছর যাবৎ ক্ষমতায় নাই, নির্বাচনে যাই, কোথাও বলতে গেলে, অথচ পার্লামেন্টে কথা বলবে বা প্রধান কথা বলুক বা কথা বলুক বা অন্যান্য যারা তারা কথা বলুক, তারা কথা বলে দল যারা দল হিসাবে, আমি তো কাউকে নিয়ে কথা বলতে দেখি। বাংলাদেশ একটা বিরোধী দক্ষিণ পার্লামেন্ট, নাম্বার 1 উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান নির্বাচনের আগে বলা হইলো, আমি শুনলাম আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে যদি মন্ত্রী এবং এমপিদের স্বজনরা যদি নির্বাচন করে তাহলে প্রয়োজনে বহিষ্কার, এমন কথা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কথা বলার কোনো কারণ নাই, এবং শুধু চিঠিপত্র দিয়ে বলা হয়েছে, পাঠানো হয়েছে। তারপর আমরা দেখেছি যে যেদিন প্রত্যাহার করার কথা ছিল অফিসিয়ালি, সেই দিন প্রত্যাহার করেন নাই বহুজনই, পরে আবার অনেকেই প্রত্যাহার করেছেন। কিন্তু এই যে প্রধানমন্ত্রীর কথাটাকে তারা মানলেন না এবং পরে মানাইতে হইল, সেটা আমার কাছে একটা দুর্ভাগ্যজনক বিষয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যখন বলছেন যে আপনি স্বজনরা নির্বাচন করতে পারবে না মন্ত্রী এবং এমপিদের, এটা কোনো আইনে নাই। আওয়ামী লীগ স্বজনদের 5 জন নির্বাচন করতেছে, আপনি তাহলে বহিষ্কার করবেন কাকে? দল থেকে যদি ফাইনালি বহিষ্কারের প্রশ্ন আসেই, বহিষ্কার করবেন কাকে? যিনি প্রার্থী হলেন উপজেলা চেয়ারম্যানের, তাকে, নাকি সে যার আত্মীয় সেই মন্ত্রী বা এমপিকে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি এইরকম একজন প্রার্থী নির্বাচন করেন এবং স্বজনদের স্বজন হিসাবে, তাহলে সে যদি প্রার্থী যদি আওয়ামী লীগের কোনো পদে না থেকে এমনি দাঁড়িয়ে যায়, যেহেতু কোনো মার্কার ব্যাপার নাই, তাহলে তখন বহিষ্কার করবে কাকে? সে তো আওয়ামী লীগের পদে নাই। তৃতীয় দফা আসেন যে স্বজনদের আত্মীয় স্বজন যদি অন্য দল করে, বিএনপি বা জামাতে ইসলাম কিংবা অন্য কোনো দল করে, সেক্ষেত্রে বহিষ্কৃত কে হবে? এই প্রশ্নগুলো থেকে যায়, 1 নম্বর। 2 নম্বর, কোনো আইন পারমিট করে নাই অফিসিয়ালি যে সে স্বজনরা, মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবে না, এমন কোনো আইন বাংলাদেশে নাই। আইনে বলা আছে
কি কি যোগ্যতায় একজন লোক প্রার্থী হতে পারে। সেখানে সে ভোটার হইতে হবে, তার বয়স 25 হতে হবে, এই ধরনের কন্ডিশন, সে অপ্রকৃতিস্থ বা পাগল হতে পারবে না, কিংবা সে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি হতে পারবে না, এইগুলা কন্ডিশন আছে। তো সেক্ষেত্রে আপনি যে শর্তটা ইম্পোজ করলেন সেটাই বেআইনি। বিএনপি বলছে যে তারা দলের সিদ্ধান্ত না মেনে যদি নির্বাচন করে তাহলে বহিষ্কার করবে। এটা কারেক্ট, আপনি দলের সিদ্ধান্ত হতে পারে, কিন্তু বেআইনি, আইনের বেআইনি কথা বলা যাবে না। এবং বিএনপি কিন্তু সে কথা রাখছে, অলরেডি ৭৬ জনকে বহিষ্কার করছে। কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত, শেষ পর্যন্ত নানান মানে প্রেসারে, আলাপে, আলোচনায় প্রত্যাহার করা হইতেছে পর্যায়ক্রমে, নয়তো মন্ত্রী কিংবা এমপিদের দল থেকে চলে যেতে হয় বা বহিষ্কার হতে হয় প্রধানমন্ত্রীর ভাষা অনুযায়ী। কিন্তু আমার প্রশ্ন ওখানে নয়, আমার প্রশ্ন হলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ভায়োলেট একটা দল কিভাবে করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আওয়ামী লীগ কোনো আইন মানে না, যেটা আইনে নাই সেইটা ইম্পোজ করতে চাচ্ছে যে মন্ত্রী এমপিদের স্বজনরা দাঁড়াইতে পারবে, এটা আইনে নাই। তৃতীয় কথা হইলো দলের নিজস্ব যে গঠনতন্ত্র, তারা সেটাকে ভেঙে নির্বাচন করছে পার্লামেন্টের। সেখানে বলা হয়েছিল যে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ নির্বাচন করে, যাকে নমিনেশন দেবে তার বাইরে, সেখানে ঘোষণা করে নৌকায় নির্বাচন দলীয় গঠনতন্ত্র ভেঙে। সুতরাং আমার কাছে মনে হয় ক্ষমতাসীনদের কাছে কোনো আইন নাই, যেটা তারা যখন ইম্পোজ করবে সেটাই ল এবং সেটাই চলমান এবং সেটাই আমরা দেখতেছি। এটাই আমার জাতির জন্য একটা দেশ কোন ধন্যবাদ আপনাকে রাজ্জাকি ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা একটু চলে যেতে চাই সালাউদ্দিন ভাই আপনার কাছে জানতে চাই, বেশ কিছু কথা বলেছেন রাজ্জাকি ভাই, সেগুলোর উত্তর আপনি দিবেন। একই সঙ্গে আমি জানতে চাই যে বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে নির্বাচনের দলীয় প্রতীক আপনারা সরিয়ে দিয়েছেন, যদিও এখন পর্যন্ত আইন পরিবর্তন হয়নি। তো সেক্ষেত্রে এই যে কৌশলটা আওয়ামী লীগ নিচ্ছে, সেটি কি বুমেরাং হলো কিনা? সালাউদ্দিন ভাই। আসলে আজকের যে বিষয়টা, বিশেষ করে আমাদের সামনে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচন সেটা শুরু হচ্ছে, এবং এখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ঠিক দলীয় প্রতীক নিয়ে যে নির্বাচনের একটা বিষয় ছিল সেটি কিন্তু উইথড্র করেছেন। এখন সবাই স্বতন্ত্রভাবে যার খুশি, যার ইচ্ছা সেই নির্বাচন করতে পারবে। রাষ্ট্রীয় যে নিয়মগুলো আছে, নির্বাচন কমিশনের যে নিয়মগুলো আছে, বিশেষ করে 25 বছরের ঊর্ধ্বে হতে হবে, সুস্থ হতে হবে, স্বাভাবিক হতে হবে, যে নিয়ম আছে সেগুলোকে ফলো ফলেই কিন্তু অংশগ্রহণ এবং বিএনপিও অংশগ্রহণ করেছেন। বিএনপি বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে নির্বাচন অংশগ্রহণ করতে, এবং প্রথম ধাপে 76 জনকে বিএনপি বহিষ্কার করেছেন। কিন্তু যে না বলতে রেওয়াজ সেই রেওয়াজ বিএনপি এখন ছেড়েছে। পাশাপাশি যদি আমি বলতে চাই, বিএনপির যে সমস্ত নেতা কর্মী মফস্বল কিংবা যারা নিজস্ব সক্রিয় রাজনীতি, তারা তাদের কর্মীর মুখে তারা নির্বাচন করেছেন বলে আমি মনে করি, এবং যার কারণে তারা দলের বাইরে গিয়েও নির্বাচন করছেন, এবং তারা হয়তো বা মনে করছেন জনগণ তাদেরকে চায়, কিংবা তাদের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের কর্মীদের চাহিদা অনুযায়ী তারা নির্বাচন অংশগ্রহণ করছেন। পাশাপাশি রাজ্জাকি ভাই যে কথাটা বলেছেন, আওয়ামী লীগ তার দলীয় শৃঙ্খলার কারণে যেন কোন ধরনের দলের শৃঙ্খলার বাইরে দলে না পারে, নেটওয়ার্কের মধ্যে সবাই থাকে, কারণে কিছু দলের সিদ্ধান্ত নিয়েছেন। সেটা আইনগত যে লঙ্ঘনের কথা বলেছেন সেটা কিন্তু সেরকম কিছু না। আপনি যদি বলি, আমরা যেমন ধরেন আমাদের হঠাৎ করে 52-এর ভাষা আন্দোলন হলো, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো তো কোনো আইন করে হয় না কখনো। দলীয় শুধুমাত্র শৃঙ্খলার কারণে এই ধরনের সিদ্ধান্ত করা হয়েছে, মানে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যেন ইলেকশন না করে। আওয়ামী লীগ সবসময় অনেক বড় একটা দল, এবং এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু আওয়ামী লীগ সারা বাংলাদেশে কিন্তু এক, এবং আমাদের একক একজন নেত্রী আছেন, তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার অধীনে কিন্তু আওয়ামী লীগ। তো যার কারণে আওয়ামী লীগকে দুর্বল করার বারবার চেষ্টা করা হয়েছে। সালাউদ্দিন ভাই, রাজ্জাকি ভাই কিন্তু এই কথাটা বললেন যে প্রথমে মানলেন না, তারপরে মানাইতে হইল, এরকম একটি কথা বলেছেন। কি বলবেন, মানাইতে কেন হইল? এত বড় একটা দলে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতেই পারে। দিন শেষে কি হয়েছে, সর্বশেষ আমরা কোন ধরনের সিদ্ধান্ত দলীয় নেতাকর্মী মেনেছেন, এটাই হলো আসল। তো আওয়ামী লীগ সবসময় কিন্তু নেতৃত্বের ব্যাপারে কিন্তু এককভাবে যে সমস্ত সিদ্ধান্ত দেয় সবগুলো মেনে নিতে হবে। এবং আমরা বলি, দেখবে যে একটা বিষয় বলেছেন, দলের গঠনতন্ত্রকে ভায়োলেট করেছেন। দলের গঠনতন্ত্র ভায়োলেট করার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নেই। আমরা বিএনপি কে দেখেছি একটা বিশেষ, আওয়ামী লীগের নেই। উনি গত এই সর্বশেষ যে ইলেকশনের কথা বললেন, সেটা কি ভায়োলেট হয়নি? না, অবশ্যই ভায়োলেট হয়নি। সে স্বতন্ত্রভাবে কেউ কেউ নির্বাচন করেছেন, কিন্তু এটা তো কখনোই কিন্তু দলের মানে তারা সারা জীবন আওয়ামী লীগ করেছেন, এখন স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে। যে কোনো মানুষ, রাষ্ট্রের যে কোনো মানুষ তার নির্বাচন করার অধিকার রয়েছে।
এবং আমি পাশাপাশি বলি বিএনপির শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান যখন ইয়ে হয়ে গেলেন, কনভিক্টেড হয়ে গেলেন, তখন তাদের একটা সাতের ধারা রাতের অন্ধকারে কোনো কাউন্সিল ছাড়া সরিয়ে নিয়েছেন এবং সরিয়ে নিয়ে তাদের আরেকজন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন। বিএনপির ইতিহাস রয়েছে এই ধরনের, আমাদের ওই ধরনের কোনো ইতিহাস নেই। আমাদের খুবই 3 বছর পর সম্মেলন হয় এবং আমাদের কাউন্সিলের মাধ্যমে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন হয় এবং তারাই পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন এবং আমাদের এই গঠন কিন্তু স্পষ্ট সবগুলো লেখা আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগকে সবসময় কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে নানা ধরনের সমস্যার সৃষ্টি করা হয়েছে। আমরা দেখেছি 75-এর পরে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে কিন্তু এক ধরনের পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দেখি 21টা বছর আওয়ামী লীগ ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধু কন্যা দেশে আসার কথা 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু উপলব্ধি করেছে দেখে থেকে শতবাদের মতো আওয়ামী লীগ কেউ দৌড়াতে পারেনি। আওয়ামী লীগ এরকম একটি দল যে দলের নেতৃত্বের কাছে শতভাগ আমরা মেনেই চলি, দলের নেতৃত্বকে এবং শতভাগ আমাদের যে সমস্ত গণতন্ত্র রয়েছে, রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা সবকিছুর মধ্যে আমরা আমাদের যে বিএনপি দল দেখেছি কি একটা দল গঠন হচ্ছে, দলের যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা তো কখনোই কোনো কিছুই মেনে চলেনি, শুধুমাত্র ক্ষমতার মসনদ থেকে একটা দলের জন্ম দিয়েছে। এবং আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসে এমন একটি দল গঠন করেছে শুধু ক্ষমতাকে কুক্ষিগত করে। এবং আমি যদি বলি সালাউদ্দিন ভাই একটি কথা রাজ্জাকি ভাই বললেন যে আপনারা কথায় কথায় বিএনপি কে কেন নিয়ে আসেন, আপনাদের তো গৃহপালিত হোক বা আপনাদের তো বিরোধী দল আছে, তাদের না নিয়ে এসে আপনারা কেন বিএনপি কে নিয়ে আলোচনা করেন এত কেন? আমি একটু বলি, আমরা যদি বলি বিএনপি রাজপথে একটা ক্রিয়াশীল দল, এটা আমরা অবশ্যই স্বীকার করি এবং সেখানেই কিন্তু বিএনপি প্রতিদিন কোনো না কোনো মিডিয়াতে নানাভাবে কথা বলছে, বিএনপি কোনো না কোনো ভাবে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছেন, বিএনপির যে সমস্ত মুখপাত্র রয়েছেন বিশেষ করে রিজভী সাহেব বক্তব্য দিচ্ছেন, নানা ফোরাম থেকে কথা বলা হচ্ছে, সেই জবাবগুলো কিন্তু আওয়ামী লীগ দেওয়ার চেষ্টা করে। তো সুতরাং বিএনপি ক্রিয়াশীল দল হিসাবে বিএনপির কথা জবাব দেবে। আর একটা কথা হলো বাংলাদেশের যে সমস্ত ইতিহাস রয়েছে, যে ইতিহাসের চাকাকে পিছন দিকে ঘোরানোর চেষ্টা থেকে শুরু করে বিষয়টা কি এরকম সালাউদ্দিন ভাই, বিষয়টা কি এরকম যে আপনারা মুখে না বললে মনে মনে স্বীকার করেন যে আসলে বিএনপি প্রধান বিরোধী দল, এরকম কি? না, প্রধান বিরোধী দল কিংবা সংসদকে যদি আমি কাউন্ট করি, বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একমাত্র জাতীয় পার্টি কিন্তু এখন একটা বিরোধী দল। কিন্তু আমি বলি সব রাজপথে বাইরে যে সমস্ত ক্রিয়াশীল দল রয়েছে তার মধ্যে বিএনপি অন্যতম একটি দল বাইরের দলের মধ্যে। সুতরাং আপনার কাছে আসবো, আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে আবারও আপনাদের কাছে আসবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সাম্প্রতিক সমীকরণে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু চলে যাব রাজ্জাকি ভাই আপনার কাছে। আপনার বেশ কিছু কথার উত্তর দিয়েছেন সালাউদ্দিন ভাই এবং আরো নতুন করে কিছু বিষয় আপনি বলবেন। আপনার কাছে জানতে চাই, এই যে দলীয় সিদ্ধান্তকে অমান্য করলো স্থানীয় পর্যায়ে বিএনপির কিছু কিছু প্রার্থী, তো সেক্ষেত্রে 76 জনকে প্রায় দল থেকে বহিষ্কার করেছে। এই যে ঢালাও ভাবে নির্বাচন থেকে সরে যাওয়া, ঢালাও ভাবে বহিষ্কার, আসলে কি বিএনপি অর্জন করতে পারছে নাকি তাদের ক্ষতি হচ্ছে? তারা কি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে না? অবশ্যই, যদি আপনি এভাবে বলেন তাহলে তো সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংগঠন আছে কিনা, এটা হলো প্রথম প্রশ্ন আমার। আপনি যদি আওয়ামী লীগের দিকে তাকান বা ক্ষমতাসীনদের তাকান, তাদের রাজনীতিটা কোথায়? আমি কেন বলছি তাদের রাজনীতিটা কোথায়? বাংলাদেশের রাজনীতিটা এখন এমন জায়গায় চলে গেছে যে ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু দেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন কিনা আমার সন্দেহ, বরং প্রজাতন্ত্রের 17-18 লক্ষ কর্মকর্তা কর্মচারীর প্রতিনিধিত্ব করেন বলে আমার কাছে মনে হয়। কেন আমি বলি যে আজকে যখনই নির্বাচন হয় সবাই কিন্তু প্রশাসনের দিকে যায়। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি এলাকায় গিয়ে ঘুরে দেখবেন কেউ ভোটারের কাছে যাচ্ছে না, সবাই যাচ্ছে ডিসি, এসপি, ওসি, অন্যান্য যারা আছে তাদের কাছে যাচ্ছে প্রার্থীরা ব্লেসিংস এর জন্য। কারণ নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয় এবং ভোটারের উপস্থিতি যেটা দেখি এবং যেটা দেখানো হয়, এটার সাথে এটা কোনো সাধারণ লোকের কাজ না, সাধারণ ভোটারদেরও কাজ না। এটা যারা করেন তাদেরকে অবশ্যই তারা প্রশাসনের মধ্যে আছেন, কে করেন কিভাবে করেন সেটা আমার জানা নাই, বাট সবাই ধর্ণা দিচ্ছে। আপনি দেখেন লক্ষ্য করে সবাই কিন্তু প্রশাসনের দিকে তাদের বেশি নজর, প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে নির্বাচন করতে চায়। অর্থাৎ প্রশাসন ডিক্লারেশন দিবে, প্রশাসনই নির্বাচনটা করাবে এবং সাধারণ জনগণের কোনো বালাই নাই। আর ওই তীব্র রোদ্রে কোনো লোক নামে না, কারণ ভোট দেয়া না দেয়া ইকুয়াল।
আর একটা কথা বলি, এই প্রতীক উঠাই দিছে একটা মাত্র কারণে, এর আগেও দলীয় প্রতীকে হয়েছে। প্রতীক উঠাইলে একটা সুবিধা আছে, আপনি অন্যভাবেও বলতে পারেন, যেটা প্রমাণ করার রাস্তা থাকবে না যে এই উপজেলা নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে দলমত নির্বিশেষে সব দল থেকেই আসছে। এটা আপনি বলার একটা সুন্দর গ্রাউন্ড আছে। যেহেতু প্রতীক নাই, প্রতীক থাকলে কিন্তু বলা যাইতো কোন দলের আসছে কোন দলের আসছে নাই। তারপরও যারা সুনিশ্চিতভাবে বিএনপি ফাইন্ড আউট করতে পারছে, সেটা তারা বিএনপি বলছে তোমরা বহিষ্কার করলাম। এই কারণে যে বিএনপি যেখানেই যাক, বিএনপি নির্বাচনে যাওয়া মানে এই সরকারের নির্বাচনের বৈধতা পাওয়া। এবং আজকে কিন্তু রাজ্জাকি ভাই, আমি দুইটা বিষয় জানতে চাই। একটি বিষয় হচ্ছে এটা একটা স্থানীয় পর্যায়ে নির্বাচন, এখানে নিলে তো আপনার সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনোভাবে আসলে সেন্ট্রাল যে ইলেকশন সেটা তো হচ্ছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে তারা নির্বাচন বারবার বর্জন করছে, এভাবে কি আসলে কোনো সমাধান আসবে? এই যে নির্বাচন বর্জনের কারণে আপনি যেটা বললেন আজকে, ধরে নিই আপনার কথা যদি সঠিক হয়, তাহলে তো জনগণের ভোটের প্রয়োজন হচ্ছে না। তো এটার জন্য কি বিএনপির তো দায় আছে? তারা নির্বাচনে আসছে না, তারা সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমি আপনার সাথে একমত যে যেই সিস্টেমে এখন নির্বাচন হতে যাচ্ছে বা চলছে, আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপি নির্বাচনে যতবারই আসুক, যত বড় নির্বাচন হোক, যতভাবে নির্বাচনই হোক না কেন, ক্ষমতাসীনরা থাকবে, এটা সুনিশ্চিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা কথা বলছে যে বাংলাদেশের উন্নয়নের দিকে তাকাইলে আমরা লজ্জা পাই। এইটা কিন্তু ওবায়দুল কাদের সাহেব লুফে নিছে, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথাটা বলছে। কিন্তু পিটার হাস যে বলছে সমৃদ্ধি মানে এই না যে শুধু মেগা প্রজেক্ট, সমৃদ্ধি মানে গণতন্ত্রের উন্নয়ন, সমৃদ্ধি মানে মানবাধিকারের উন্নয়ন, সমৃদ্ধি মানে ভোটের অধিকার, এইটা কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা লুফে নেন না। পাকিস্তানের কাছ থেকে গন্ধ পান, কিন্তু যখন বললো উন্নয়নটা হয়েছে, এই উন্নয়নের দিকে তাকাইলে লজ্জা পায়, এটাকে লুফে নিছে। আর এই যে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, এটা যে বলতেছে নানান জনে, এটা কিন্তু ওনারা লুফে নিচ্ছেন না। তখন বলতেছে পিটার হাস নিয়ে বিএনপি ক্ষমতায় যাইতে চায় পিছনের দরজা দিয়া। এই কথাটাও বারবার তারা বলে, পিটার হাসরে নিয়ে বিএনপি কথা বলে না। আমার কাছে খুব কষ্ট হয়েছে যে কাতারের আমির এসে 20 ঘন্টার মধ্যে আমাদের সাভার স্মৃতিসৌধেও যাইতে পারে নাই, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যেতে পারে নাই। এবং হাসান মাহমুদ সাহেব বলতে সংক্ষিপ্ত সভা আরেকটা গ্রাউন্ড টানছেন হাসান মাহমুদ সাহেব, কি যে কালশিতে একটা সেতু আর একটা রাস্তা সড়ক নির্মাণ হবে তার নামে নির্মিতব্য, সেটা উদ্বোধন করতে উনি যাইতে পারেন নাই সময়ের অভাবে। অর্থাৎ কোথায় স্মৃতিসৌধ, কোথায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তার সাথে উনি রাস্তা মিলিয়েছেন। আমি কাতারের আমির যাননি, যেটা আমার জন্য খুব পেইনফুল। গত 20 বছর পর একটা কাতারের আমির আসলো। আমরা যে জাতির জনক নিয়ে এত কিছু করি, এত সময় সংক্ষিপ্ত, এইরকম লোক যদি আসে যে জাতির জনকের এখানে যেতে পারে না, এটা পেইনফুল। এটা পেইনফুল বলে পাশাপাশি কিন্তু এই ক্ষমতাসীন সরকারের ব্যর্থতা যে তারা যেতে পারে নাই। কি মিন করে গেলেন কাতারের এই ভদ্রলোক এসে, আমি ঠিক বুঝি না। এ কথাটাও কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা ওইভাবে রিপিট করেন না। কেন যেতে পারেন নাই সুনিশ্চিত ব্যাখ্যা নাই। হাসান মাহমুদ একটা ব্যাখ্যা দেয়, অর্থাৎ যেটা তাদের পক্ষে যাবে সেটা নিয়ে তারা সকাল বিকেল একই কথা বলবে। পাকিস্তানের একটা মোটা দাগে কথা বলি। মোটা দাগে কথা হচ্ছে যে যাদের সাথে সম্পর্ক ভালো রাখলে সরকার শক্তিশালী হবে, তাদের সঙ্গে কিন্তু সরকার শক্তিশালী ভালো সম্পর্ক রেখেছে। সবার সাথে না পারলেও কিন্তু তাদের সঙ্গে ভালো রেখেছে। এটা কি একটা সফলতার উদাহরণ হিসেবে বলতে পারবো না? এটা কি সফল নয় তারা এক্ষেত্রে? আপনি মনে করেন যে আপনি ক্ষমতায় থাকার জন্য যাদের সাথে সম্পর্ক রাখা দরকার এবং তারা শক্তিশালী সেই হিসাবটা করেন, তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারতেছেন, সেটা তো আমি দ্বিমত করতেছি না। এবং এই যে ক্ষমতায় থাকাটা, তার মানে একটা দিন আপনি এস্টাবলিশ করতেন আপনাকে ক্ষমতায় থাকতে হবে। এই যে আপনাকে ক্ষমতায় থাকতে হবে কেন, কি কারণে, সেটাই আমার প্রশ্ন। আমি একটা কথা বলি, ভালো কাজ যদি আপনি করেন সেজন্য ক্ষমতা লাগে না, কিন্তু ক্ষমতায় থেকে যদি আপনি ভালো কাজ না করেন সেটাকে চেপে রাখার জন্য আপনাকে বারবার ক্ষমতায় থাকতে হবে। কিন্তু এখন যদি ক্ষমতায় থাকা না যায় তাহলে ভালো কাজ করবে কি করে? এই যে আজকে দেশের উন্নয়ন হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ খেতে পাচ্ছে, কত দিক থেকে আমাদের কত সুযোগ উন্নয়ন হয়েছে। এর যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো তাহলে কি সম্ভব ছিল? এই তো আমি তো সেই উন্নয়ন নিয়ে কথা দ্বিমত করতেছি না। আপনি সব উন্নয়ন নিবেন, আপনি পাশাপাশি এই উন্নয়নটা নিবেন না যে আমার দেশের শিক্ষা খাত ভলিষ্যাৎ। একটা ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে, সেটা একদিন, 2 দিন, 1 মাস, 1 বছরে করে নাই, 3টা দর্শনের পরে সে ওখান থেকে চিরতরে বহিষ্কার হলো না কেন? এটা কি আমাদের অবক্ষয় না? এটা কি সমৃদ্ধি? আপনি ভোটের অধিকার নাই, আপনি ভোটের ক্ষেত্রে প্রশাসনের উপরে নির্ভরশীল, উপজেলা নির্বাচন করবেন, প্রশাসনের পিছনে দৌড়াচ্ছেন সমস্ত প্রার্থীরা। এটাকে কি বলে সমৃদ্ধি? এটা কি গণতন্ত্র? আপনি উন্নয়ন মানে কি এই আপনি খালি ডেভেলপমেন্ট করবেন, গণতন্ত্র নস্যাৎ করবেন? উন্নয়ন মানে কি এই
যে আপনি একটা পদ্মা ব্রিজ করতে গিয়ে আরো 2টা পদ্মা ব্রিজের টাকার হিসাব থাকবে না, এটা কি উন্নয়ন? উন্নয়ন মানে কি এই যে উন্নয়ন আপনার কাজে লাগবে না? উন্নয়ন মানে কি এই যে আপনার বাংলাদেশ ব্যাংকের টাকা চলে যাবে, কৈফিয়ত নাই? আপনার জনতা ব্যাংকের টাকা চলে যাবে, কৈফিয়ত নাই? আপনার এসালামের টাকা চলে যাবে, কৈফিয়ত নাই? এইটা ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আর একটু সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে উত্তর শুনতে চাই। সালাউদ্দিন ভাই বেশ কিছু কথা বলেছেন রাজ্জাকি ভাই। আমি বলতে চাই যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি অনেককেই বহিষ্কার করেছে, কিন্তু আওয়ামী লীগের কি ধরনের অ্যাকশন হতে পারে, যেটা রাজ্জাকি ভাই প্রথমে বলেছিলেন? কাকে বহিষ্কার করা হবে যদি সে অন্য দল করে, মানে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যদি অন্য দল করে বা নিজেদের দল করে, কাকে বহিষ্কার করা হবে? প্রার্থীকে, না যার আত্মীয় তাকে করা হবে? আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যেটি নোয়াখালী সুবর্ণচরের এমপি সাহেব উনি বলেছেন তার ছেলেকে যদি ভোট দেওয়া না হয় উন্নয়ন বন্ধ করে দেবে। এই যে উনি এত বড় একটি কথা বলেছেন যেটি গণতন্ত্রের সাথে একেবারেই যাচ্ছে না, মানুষের মনের কথা একেবারেই বলতে পারছেন না, একবারে উল্টো পথে হাঁটছেন, সেক্ষেত্রে কি কোনো অ্যাকশন আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত আওয়ামী লীগের তরফ থেকে? কি বলবেন আসলে? সুবর্ণচরের যে বিষয়টা বলেছেন সেটা সম্পর্কে একটু একটা কথা বলি। এটা হয়তো অতি আবেগের একটা কথা, এটা কেউ ভাবে করা হয়নি। আর আপনি ওদের দৃশ্যমান কোনো কিছু করেছে কিনা, অবশ্যই করেছে দল, এটা হয়তো বা এখনো আসেনি, এবং সময় হলে আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পারবেন এই বিষয়টা। আর আরেকটা কথা হলো, বিএনপির যে সমস্ত কর্মী নির্বাচন অংশগ্রহণ করছে, এটা বিএনপি তো আসলে বিএনপি গ্রহণ করছেন, বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতৃত্বের বাইরে গিয়ে, সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা অংশ করছেন, তারা তাদের কর্মীদের অনুযায়ী। আমি রাজ্জাকি আর দুই কথার একটু জবাব। প্রথমত, আওয়ামী লীগ জনগণের সরকার কিনে এটা সন্দেহ আছে। একটু কথা এটাই বলি, আওয়ামী লীগ হলো জনগণের সরকার এবং দলটাও করা হয়েছে জনকে নিয়ে এবং জনগণের প্রয়োজন। এই যে একদম 60 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা লড়াই সংগ্রাম, যদি বাঙালি অধিকার বলি, বাঙালিকার আন্দোলন শুরু করে সবকিছু আওয়ামী লীগটা জড়িয়ে আছে। কোথাও বঙ্গবন্ধুর 52-এর ভাষা আন্দোলন থেকে সংগ্রহ শুরু করে স্বাধীনতার যে সে অমুক লড়াই, যদি বলি 60-এর দশকে প্রত্যেকটা আন্দোলন, বিশেষ করে রাজ্জাকি ভাই হয়তো আমার চেয়ে বেশি ভালো জানেন 60-এর দশকে যে সমস্ত মুভমেন্ট হয়েছে, বিশেষ করে 6 পয়েন্ট মুভমেন্ট, যদি বলি আমি 69-এর গণঅভ্যুত্থান, যদি বলি শিক্ষা আন্দোলন, 64 সাম্প্রতিক দাঙ্গার বিরুদ্ধে যে আন্দোলন, 70-এর নির্বাচন, পরিশেষে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা লড়াই সংগ্রাম আন্দোলনে আওয়ামী লীগই ছিল, আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ এখনো আছে, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ছিল। এবং আপনি দেখেন 96-তে যখন 91 থেকে 96 বিএনপি ক্ষমতায় ছিল, আমাদের একটাই দাবি ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগের দেশের জনগণ কিন্তু সেই দাবি আদায় করেছেন এবং আওয়ামী লীগ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় এসেছে। তো আওয়ামী লীগের কখনোই কারো সাহায্য সহযোগিতা দরকার হয়নি, কিন্তু আমি মনে করি সবসময় বিএনপি বলি এই পয়েন্ট একটি বিষয় বলি। বিরোধীরা তো অভিযোগ করছে যে আমার ভোট আমি দিতে পারছি না, ভোট দেওয়ার আগেই 2018-তে অভিযোগ করছে যে রাতের বেলা ভোট হয়ে গেছে, এইবার হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে ভোট দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা করছে। তাহলে কিভাবে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলো একটু বলবেন? আমি একটু বলি, বিএনপি 14 সনে কিন্তু নির্বাচনে যায়নি। 14 সনে বিএনপি কিন্তু অনেক ধরনের অভিযোগ করেছেন, যে নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনের অভিযোগের আমি মনে করি বিএনপি এখতিয়ার রাখেন না। পাশাপাশি 18 সনের নির্বাচনের কথা বলি, বিএনপি একটা শব্দকে বলতে বলতে এক ধরনের কিন্তু এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বিএনপি, এবং এটা গোয়েবেলসের কাদায় একটা কথাকে যদি 10 বার বলা হয়, এটা মানুষের মনের মধ্যে এক ধরনের প্রশ্নের তৈরি করে, বিএনপির খুব চেষ্টা করেছে। তো আমি যদি বলি 18 সনের নির্বাচন কোথাও বিএনপির একটা প্রমাণ দিতে পারেনি, কোথায় রাতে ভোট হয়েছে এটা বিএনপি ভোট প্রমাণ করতে পারেনি, এবং কোন ধরনের গণমাধ্যম সেটা প্রমাণ করতে পারেনি, এবং বিএনপির বলতে বলতে এক ধরনের এস্টাবলিশ করার চেষ্টা করেছে, জনমনে নির্বাচন নিয়ে প্রশ্ন করার চেষ্টা করেছে। পাশাপাশি যদি বলি, আমি বিশেষ করে 2024 সনের 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে কিন্তু একটা নির্বাচনী পর্যবেক্ষক দল সম্ভবত আমেরিকা থেকে এসেছিল, তারা কিন্তু খুব ভোর 6টায় নির্বাচন কেন্দ্রে গিয়ে হাজির হয়েছিল। তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আমাদের ভোট শুরু হবে 8টা, আপনারা কেন এখানে এসেছেন? তখন তারা বলেছেন, আপনাদের ভোট বলে রাত্রে হয়ে যায়, আমরা একটু পর্যবেক্ষণ এসেছি। এই কথাটা আমি শুনেছি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন সাহেবের মুখ থেকে। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলি, তিনি বলেছেন পাকিস্তানের যে শেহবাজ শরীফ, যে উনি প্রধানমন্ত্রী আছেন, তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন, বাংলাদেশের উন্নয়নকে নিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেছেন, এবং তিনি বলছেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে যখন ভাবতে যাই, আমাদের দল হিসেবে বা দেশ হিসেবে পাকিস্তান আমরা খুবই লজ্জা পাই। তিনি আরো একটা কথা বলেছেন, তিনি বলেছেন এই পূর্ব পাকিস্তান, বিশেষ করে আমাদেরকে তারা তখন পূর্ব পাকিস্তান বলতেন, তখন বলছে স্বাধীনতার আগে তারা আমাদেরকে পূর্ব পাকিস্তান বলতেন, এটাকে আমরা এক ধরনের কিন্তু বোঝা মনে করতাম, কিন্তু সেই পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশ এইভাবে দাঁড়িয়ে যাবে তারা কল্পনাও করতে পারেনি। এটা আমরা লুফে না নেওয়ার কোনো কারণে, যে পাকিস্তানের জিঞ্জির থেকে আমরা যুদ্ধের মাধ্যমে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি, সেই পাকিস্তান আমাদেরকে এখন ওভাবেই দেখছে। এবং পাশাপাশি যখন সরকার গঠন করেছে, ইমরান খান সরকার গঠন করেছিলেন, তখন তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি তার দেশকে বাংলাদেশ বানাতে চান।
বাংলাদেশের মডেলকে তিনি ফলো করতেছেন। একই দিনে পাকিস্তানের বুদ্ধিজীবীরা তাদের ন্যাশনাল মিডিয়াগুলোতে বলেছেন আপনাকে বাংলাদেশ, তিনি বলেছিলেন সুইডেন বানিয়ে দেখিয়ে দিবেন। পাকিস্তানের বুদ্ধিজীবীরা তিনি বলেছেন তাকে, ইমরান খানকে বলেছিলেন আপনাকে সুইডেন বানানোর দরকার নেই, আপাতত বাংলাদেশ বানিয়ে দেখিয়ে দেন। এই যে ধরনের ঘটনা। আচ্ছা, আরেকটা কথা বলি, ব্লিংকেন সাহেব কিন্তু বাংলাদেশ নিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেছেন, বাংলাদেশের নেতৃত্বের প্রশংসাও করেছেন। এটা কিন্তু আপনার বিএনপি লুফে নেন না। পিটার হাস সাহেব কোথাও কিছু কিছু প্রশ্ন করেছেন, হয়তো সেটাই লুফে নিয়েছেন। এবং পিটার হাস সাহেবও কিন্তু এখন একটু আসি, এই যে সামনে নির্বাচন হচ্ছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া আর অন্য কোন বিরোধী দল অংশগ্রহণ করছে বলবেন একটু? না, আমি বলি সাধারণত তো বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল মত নির্বিশেষে কেউ নেই। আওয়ামী লীগ তো করছে, কোনো দল সেভাবে আসছে না, কিন্তু জাতীয়তাবাদী বা অন্য যারা আপনাদের সঙ্গে রয়েছেন তারা কি কোনো ঘোষণা দিয়েছে যে আমরাও নির্বাচনে যাচ্ছি, কিন্তু কোনো দলীয় প্রতীক না, এরকম কি কোনো ঘোষণা আছে? না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সারা বাংলাদেশে কিন্তু অনেক দল, কেন নাই? আমার প্রশ্ন হচ্ছে কেন নাই, কেন তারা থাকছে না? শুনেন, বাংলাদেশে কিন্তু ওভাবে কোনো রাজনৈতিক দল একদম এককভাবে নির্বাচন করবে ঘোষণা দিয়ে ওই ধরনের কোনো দল খুবই কমই আছে, জাতীয় পার্টি এবং বিএনপি ছাড়া। যেমন ধরেন বিএনপি বলছে আমরা নির্বাচনে যাচ্ছেন, কিন্তু বিএনপি নির্বাচনের মাঠে কিন্তু আছেন। জাতীয় পার্টি কিন্তু নির্বাচনের মাঠে আছেন, ছোটখাটো অনেক দল আছেন যারা নির্বাচন করছেন, হয়তো তারা সেই ধরনের ফোকাস না। আপনি যদি একটু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে দেখেন, কোথাও কোথাও কিন্তু অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করছেন। হয়তো গণমাধ্যমের যে সমস্ত দলকে সবসময় কাউন্ট করে সেই ধরনের কোনো দল তারা না, কিন্তু করছেন। ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনাকে। আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরে এসে আবারও আপনাদের কাছে আসবো। প্রিয় দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতিতে যাবার। আমাদের আজকের বিষয় আমরা রেখেছি স্বস্তি অস্বস্তির উপজেলা নির্বাচন। সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা রাজ্জাকি ভাই আপনার কাছে আসতে চাই যে বিএনপি অগণতান্ত্রিক দল বলে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বহিষ্কার করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। কি বলবেন রাজ্জাকি ভাই? হ্যাঁ, বিএনপি অগণতান্ত্রিক দল তো বটেই, কারণ গণতন্ত্রের সংজ্ঞা তো ক্ষমতাসীনরা চেঞ্জ করে ফেলেছে। সে কারণে তো অবশ্যই অগণতান্ত্রিক দল নাম্বার ওয়ান। কারণ সরকারি দলের কাছে এখন গণতন্ত্রটা হচ্ছে এক দলকে তিন ভাগ করে কাউন্সিল করে, একটা দলীয় কাউন্সিল করে তার সেটাকে দ্বাদশ সংসদ নির্বাচন হিসেবে পেস্ট করে দিয়েছে, ট্রাক, ঈগল অ্যান্ড নৌকা। সুতরাং এই গণতন্ত্রের সংজ্ঞাতে চেঞ্জ করে ফেলেছে। অবশ্যই বিএনপি অগণতান্ত্রিক দল না, শুধু আমিও অগণতান্ত্রিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, সালাউদ্দিন ভাই একটা কথা বলছে, আওয়ামী লীগ সবসময় আন্দোলন করে। আরে আওয়ামী লীগ কোনো আন্দোলনটা সাকসেসফুল হইতো না, এবং এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত একত্রে, সেটাও সাকসেসফুল হইতো না। বাংলাদেশে আন্দোলন সাকসেসফুল হয় তখন যখন আন্দোলনের সাথে প্রশাসন একাত্মতা ঘোষণা করে। যেমন 90 সালে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন চলতেছিল, একসময় আর্মি তাকে রিফিউজ করছে যে আমরা আপনাকে আর কোঅপারেট করতে পারবো না, তখন এরশাদ পদত্যাগ করছে। 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে, কিচ্ছু করতে পারে নাই, কিন্তু মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে যখন জনতার মঞ্চ হয়ে গেল, অর্থাৎ প্রশাসন একাত্মতা ঘোষণা করলো, ঠিক তখন পতন হইল। এবং 28 অক্টোবর বিএনপি যে আন্দোলন করলো, ব্যাপক আন্দোলন ছিল, কিন্তু প্রশাসন ছিল তার উল্টো, এই আন্দোলনের সাথে ছিল না। সুতরাং প্রশাসন যদি রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে থাকে, সেই আন্দোলন সাকসেস হবে না। প্রশাসন এই দিক থেকে যদি রাজ্জাকি ভাই আপনার এই যুক্তিতে যদি হিসেব করি, তাহলে তো আওয়ামী লীগ সফল, যে প্রশাসন এখনো তার পক্ষে আছে। ইয়েস, আওয়ামী লীগ সফল এই কারণে প্রশাসন আওয়ামী লীগের জিকির করে, কারণ আওয়ামী লীগ ক্ষমতা থেকে প্রশাসনের এমন করাপ্ট করেছে এবং তাদেরকে যে জায়গাটায় নিয়ে গেছে, সুতরাং এই প্রশাসনই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যেতে দিবে না। আমরা তো অন্যভাবে বলতে পারি রাজ্জাকি ভাই, যে দেশ ভালো চালাচ্ছে, উন্নয়ন বেশি হচ্ছে, এই জন্য প্রশাসন তার পক্ষে। ঠিক আছে, থাকুক, উন্নয়ন প্রশাসন তার পক্ষে আছে, থাকুক, আমাদের তো আপত্তি নাই। আমরা কিন্তু এখন ওই মানে কি বলে, আমি সাধারণ নাগরিক হিসাবে যদি বলি, এখন আমরা দেখতেছি যে আওয়ামী লীগ নিজের জন্য নিজে বিপদে পড়ছে, আওয়ামী লীগের নিজের রাজনীতি নিজের নষ্ট করে ফেলছে। আমি বলছি আওয়ামী লীগের বিরোধী দল হিসাবে বাংলাদেশে একমাত্র বিরোধী দল, অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকলে একমাত্র বিরোধী দল যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একমাত্র বিরোধী দল তেমনি বিএনপি। সুতরাং আজকে বিএনপি নাই যেহেতু নির্বাচনটা বৈধ হচ্ছে না, কালকে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটাও বৈধ হবে না।
অর্থাৎ এই দুইটা দলের অংশগ্রহণ থাকলেই নির্বাচনের বৈধতা পাবে এবং গণতন্ত্রের বৈধতা পাবে বাংলাদেশে। কিন্তু এই সরকার একদলীয় গণতন্ত্রে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু সালাউদ্দিন ভাই আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে 3 বিদেশি বড় শক্তি কাজ করেছিল, এমনটা দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় নেতা GM কাদের। এই বিষয়ে আপনার বক্তব্য বলবেন, এবং রাজ্জাকি ভাই যেটা বললেন যে অগণতান্ত্রিক বললেন এবং বিএনপি ছাড়া নির্বাচন আসলে শুদ্ধতা পাবে না, এই 3টি বিষয়ে একসাথে করে উত্তর দিবেন সালাউদ্দিন ভাই। রাজ্জাকি ভাই যে দলের সমর্থনে কথা বলছেন সেই দলের জন্মই হলেও অগণতান্ত্রিক জঠরে, তো সুতরাং এই যে রাজ্জাকি ভাইরা কখনোই গণতন্ত্রটা দেখবে না। আরো একটা কথা বলে, তিনি যেভাবে বলেছেন প্রশাসনের সাপোর্ট নিয়ে আন্দোলনকে সাকসেস করা যায়, আমি রাজপথের একজন কর্মী হিসেবে বলি, আমার তার 33 বছর রাজনৈতিক জীবন, এবং বিশেষ করে আমি যখন ছাত্রলীগ করতাম তখন একদম রাজপথেই ছিলাম, তো একদম খুবই বৈরী সময় আমরা ছাত্র রাজনীতি করেছি। প্রশাসন কোনো বিষয় না, যতক্ষণ যদি জনগণ আমার পাশে না থাকে, জনগণ যদি পাশে থাকে, প্রশাসন জনগণকেই ভয় পায়, সবাই জনগণকে ভয় পায়। আমি যদি বলি অবশ্যই আমি বলি জনগণ পাশে ছিল বলে আমরা প্রত্যেকটা আন্দোলন সাকসেসফুল হয়েছে। আমি যদি বলি 70-এর নির্বাচন, প্রশাসন তো চরম বিপক্ষে ছিল, আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। 71-এ শক্তিশালী একটা প্রশিক্ষিত একটা বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা নিয়ে এসেছে এদেশের জনগণকে সাথে নিয়েই। এগুলো কিন্তু আওয়ামী লীগের অভিজ্ঞতা রয়েছে। জনগণ যদি সাপোর্ট না দেয় কখনোই কোনো সরকার টিকে থাকবে না। বিএনপি হলো অগণতান্ত্রিক একটি দল, জন্ম হয়েছে অগণতান্ত্রিক উপায়ে, বুটের তলায় পিষ্ট করেছে দেশের স্বাধীনতাকে, বুটের তলায় পিষ্ট করেছে সংবিধানকে, গণতন্ত্রকে। আর বিএনপি যদি এখন গণতন্ত্রের কথা বলে, এটা হাস্যকর আর কিচ্ছু হতে পারে না। আর পাশাপাশি GM কাদের সাহেবের যে কথা ভাই, যেটি রাজ্জাকি ভাই বললেন আর কি, যে গণতন্ত্রের মানে সংজ্ঞাটাকে শুধু আওয়ামী লীগ যেভাবে বলে সেভাবে হবে এরকম না। শুনেন, গণতন্ত্রের যে খুবই ওই যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আমি যদি বলি সংক্ষিপ্ততম যেটা গণতন্ত্রের সংজ্ঞা, এটাই হলো গণতন্ত্রের সংজ্ঞা। বিএনপি নির্বাচন অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের সেই গ্যারান্টি পাবেন না যে তারা ক্ষমতায় বসতে যাচ্ছেন, ততক্ষণ তারা নির্বাচন আসবে না। পাশাপাশি এও বলতে চাই, আমি এই জায়গায় একটি কথা বলি একটু, সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রায় 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে, যেখানে আওয়ামী লীগের লোকেরা মন্ত্রী এমপিদের প্রভাব থেকে মুক্ত হতে পারছে না, তারা আক্রমণের শিকার হচ্ছে। সেখানে বিএনপি যদি নির্বাচন করে, তারা কি করে নিরাপদভাবে নির্বাচন করবে একটু বলবেন? না, আমি একটু বলি, বিএনপি নির্বাচনে যাওয়ার, বিএনপি হয়েছে কি জানেন, এখন নির্বাচনে বিএনপি আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, কারণ বিএনপির সবচেয়ে বড় নেতৃত্বের সংকট। নেতৃত্বের সংকট কারণ এই জন্যই বলছি যে মানুষটা থাকে দেশের বাইরে, সেখান থেকে তিনি নেতৃত্বের চেষ্টা করছেন। তা আমি তো মনে করি উনি ওনার বাংলাদেশের মানুষের যে পালস, বাংলাদেশের মানুষ কি চাই, সেই জায়গা থেকে অনেক দূর অবস্থান করছেন, যার কারণে কোন কাজটা সঠিকভাবে করা দরকার সেটা তিনি করতে পারছেন না। যেমন তাকে অস্বাভাবিক একটা স্বপ্ন দেখিয়েছে বিএনপি পন্থী কিছু ইউটিউবার যোদ্ধা, কি 28শে অক্টোবর এক সরকার আর পালাবার পথ পাবে না, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারাও সত্যিকার ধরে নিয়েছিল 28শে অক্টোবর মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, এবং তারা তো মনে করেছিল শেষ হয়ে গেছে মানে তারা ক্ষমতা দখল করে ফেলবে। এবং তারা বক্তব্যে বারবার বলেছেন যে কোনো মুহূর্তে তাদের সেই লন্ডনে অবস্থানরত নেতা দেশে ফিরে আসবেন, ক্ষমতা দখল করবেন। এভাবে তো একটা ক্ষমতা দখল করা যায় না, এভাবে তো আওয়ামী লীগকে কখনোই বিতাড়িত করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সংগ্রাম সফল হবে না, যতক্ষণ পর্যন্ত লড়াইতে জনগণ অংশগ্রহণ থাকবে না, ততক্ষণ পর্যন্ত কিছুই করতে পারবে না। 16টা বছর এদেশের মানুষকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ বসবাস করছেন। এখানে যদি বলি, আপনি বলছেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যে প্রভাব বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে জনগণের, আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মীরা রয়েছেন সেখানে কিন্তু এই সমস্ত প্রভাব প্রতিপত্তি পরাজিত হয়ে যায়। ইতিবাচক যে কোনো প্রভাবকে তো আমরা স্বাগত জানাবো, যেটা জনগণের পক্ষে, আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে যায়, সেই সমস্ত প্রভাবকে অবশ্যই স্বাগত জানাবো। আমরা যদি মনে করি একজন মানুষ তার শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে দলের উন্নয়ন করছে, দেশের উন্নয়ন করছে, এলাকার উন্নয়ন করছেন, কেন আমি সমর্থন দিব না? এই প্রভাবকে কেন আমি করবো? এই প্রভাবটা যেন অবশ্যই ইতিবাচক হয়। ইতিবাচক যে কোনো প্রভাব অবশ্যই দলও স্বাগত জানাবে, দেশও স্বাগত জানাবে, জনগণও স্বাগত জানাবে, পাশাপাশি তৃণমূল আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন তারা অবশ্যই স্বাগত জানাবে। আমরা এমন নেতা চাই যিনি অবশ্যই জনগণ, দেশ সহ প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রভাবিত করতে পারে। যেমন বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গবন্ধুর যদি আত্মজীবনীটা আমরা দেখেছি একজন নেতা কিভাবে প্রভাবিত করতে পারে মানুষকে। তো সুতরাং সেই ইতিবাচক যে কোনো প্রভাবকে আমরা স্বাগত জানাই। ইতিবাচক যে কোনো প্রভাব দেশের জন্য ভালো, দলের জন্য ভালো, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অবশ্যই ভালো। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি সামনেও আপনাদের মূল্যবান মতামত আমরা শুনতে পাবো। ভালো থাকবেন আপনারা দুজন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হোক, এমন প্রত্যাশা রেখে আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।